আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি তোমাদের পাঠাচ্ছি তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিষয়টি আছে। আজকের তোমাদের পলিটিক্যাল সায়েন্সের পুরো যে কটি অধ্যায় তোমাদের এমসিকিউ আছে, এই সমস্ত এমসিকিউগুলো একেবারে একই একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা জানো যে এমসিকিউ যে সাজেশন হয় তার থেকে আর লাস্ট সাজেশন কি হতে পারে। যারা লাস্ট সাজেশন দেয় 5টা 6টা করে প্রশ্ন দেয়, দেখা যায় তার মধ্যে থেকে অনেক কমন আসে না। ফলে তোমাদের যা সাজেশন অধ্যায়ভিত্তিক দিয়েছি সেটাই তোমাদের কাছে আজকের পুরোটাই তুলে ধরছি, এবং সমস্ত অধ্যায়গুলো একত্রে প্রথম থেকে তোমরা 10 থেকে 12টি করে প্রশ্ন খুবই সুন্দরভাবে তৈরি করবে এবং নেক্সটগুলো তোমরা পড়ে রাখবে। এটাই হবে তোমাদের কাছে লাস্ট মিনিট সাজেশন। বন্ধুরা, এরকম কয়েকটি সাবজেক্ট তোমাদের পরপর এরকম চলতে থাকবে। এমসিকিউ, এসএকিউ, এলএকিউ। তোমাদের এলএকিউ যত সম্ভব 4-5টি সাবজেক্টের উপর দিয়ে দিয়েছি। এখন তোমাদের এমসিকিউ এবং এসএকিউর পালা, এবং আরও 2-3টি সাবজেক্ট তোমাদের এলএকিউ পর্যন্ত বাকি আছে। যাই হোক, আজকের আমি তোমাদের যারা রাষ্ট্রবিজ্ঞান তোমাদের আছে তাদেরকে আজকের আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি এমসিকিউর ওপরে। গতকাল আমি তোমাদের একটি সাজেশন দিয়েছিলাম, সেটা এসএকিউর সাজেশন, এসএকিউ হিস্ট্রি, এবং আগামীকাল আমি তোমাদের এসএকিউ হিস্ট্রি দেওয়া হয়ে গেছে, তাহলে এমসিকিউ আমি তোমাদের হিস্ট্রিটা কাল দিয়ে দেবো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো আমরা একবার করে দেখে নিই। আমি তো পড়বো না, কারণ পড়লে অনেকটা লং ভিডিও হয়ে যাবে, ফলে আমি তোমাদের ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এর সঙ্গে বলতে চাই, তোমরা যারা এখনও আমার চ্যানেলের সদস্য হওনি, তোমরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। তোমাদের ক্লাস একাদশ শ্রেণীটাও শেষ নয়, দ্বাদশ শ্রেণীটাও শেষ নয়, তোমাদের এর থেকে তোমরা অনেক কিছু জিকে পাবে। এবং ত্রিয়াশা একাডেমি যে চ্যানেলটা হচ্ছে সেটা তোমাদের বন্ধুবান্ধব এবং ভাই বোনদের বলে দিও। মার্চ মাস থেকে তোমরা তাদের ফেব্রুয়ারির শেষের দিকে, অর্থাৎ তোমাদের পরীক্ষাটা হয়ে গেলে তার থেকে তারা দশম শ্রেণী পর্যন্ত সমস্ত ভিডিও তারা পাবে, সমস্ত ইউনিট টেস্টের ভিডিও তারা পাবে। বন্ধুরা এসো, প্রথম তোমাদের অধ্যায় হলো বিষয়বস্তু তার পরিবর্তন। এখানে দেখতে পাচ্ছি এসএকিউটা লেখা আছে, ওপরে এমসিকিউ আছে। আমি এসএকিউটা নেক্সট পরের দিন আমি তোমাদের দেখাবো। আমি আজকে তোমাদের শুধু এমসিকিউটা দেখাচ্ছি, আজকে আমি তোমাদের এসএকিউটা দেখাচ্ছি না। দুটো দেখাতে গেলে তাহলে ভিডিওটি তৈরি করা যাবে না, অনেকটা লং হয়ে যাবে, 25-30 মিনিট হয়ে যাবে। দেখো, অধ্যায় 1, বিষয়বস্তু তার পরিবর্তন। বন্ধুরা আমি আর পড়ছি না, আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন, পলিটিক্স গ্রন্থটি কার লেখা? রাষ্ট্রবিজ্ঞান একটি। এই গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি লেখা হলেন প্যারিসে কোন খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? পাবলিক ওপিনিয়ন গ্রন্থটি কার লেখা? অর্থশাস্ত্রের রচয়িতা হলেন এবং রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে বলেছেন। পরের পেজে দেখতে পাচ্ছ, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, একথা বলেছেন অ্যারিস্টটল। একজন ড্যাশ দার্শনিক ছিলেন। রাষ্ট্রবিজ্ঞান একটি ড্যাশ বিজ্ঞানের শাখা। শ্রেণী সংগ্রামের ধারণা যে নামের সঙ্গে যুক্ত আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন। আর তারপরে দেখতে পাচ্ছ দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের রচয়িতা হলেন। এই 14টি প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে দিয়েছি। 1 থেকে 10 পর্যন্ত তোমরা তো অবশ্যই খুব ভালো করে তৈরি করবে, এবং তারপরে প্রশ্নগুলো 3টে 4টে 5টা করে বাকি থাকবে, তোমরা সেগুলো তৈরি করে যাবে। চলো এবার নেক্সট অধ্যায় অর্থাৎ 3-এর অধ্যায় যাব, কারণ তোমাদের 2-এর অধ্যায় থেকে কোনো প্রশ্ন থাকে না, 2-এর অধ্যায় থেকে কোনো এমসিকিউ থাকে না। 2-এর অধ্যায়টির নাম তোমাদের রাষ্ট্র, এই রাষ্ট্র থেকে কোনো এমসিকিউ থাকে না। এবার তোমাদের 3-এর অধ্যায় যাব, জাতি ও জনসমাজ, জাতি ও রাষ্ট্র। এরপরে চলে এলাম তৃতীয় অধ্যায়। তোমাদের তৃতীয় অধ্যায়ের নাম জাতীয় জনসমাজ, জাতি ও রাষ্ট্র। জাতীয় জনসমাজ, জাতি ও রাষ্ট্র। এই অধ্যায়টি তোমাদের কাছে একটা খুব ভাইটাল অধ্যায়, কারণ এর থেকে 4টি নাম্বার থাকে তোমাদের এমসিকিউতে, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলি অবশ্যই খুব ভালো করে করো। তা দেখতে পাচ্ছ, 1-এর দাগে রাজনৈতিক সচেতনতা একটি জাতির প্রধান আত্মনিয়ন্ত্রণের অধিকার সমর্থন করে। এক জাতি এক রাষ্ট্র এর স্লোগানই হলো। 4 দাগের প্রশ্ন, জাতীয়তাবাদের রাজপথ ধরেই আন্তর্জাতিকতায় পৌঁছানো যায় কথা কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করেছিলেন। তারপর দেখতে পাচ্ছ, নেশন শব্দটি এসেছে ড্যাশ শব্দ, নেশিও থেকে। তারপরে দেখো, নৈশন শব্দটি এসেছে ল্যাটিন ড্যাশ শব্দ থেকে। আত্মনিয়ন্ত্রণের অধিকার একটি দুমুখ তরোয়াল, এ কথাটি বলেছেন। 9 দাগের প্রশ্ন, রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজকে বলে। তারপর দেখো, জাতীয় জনসমাজের ধারণাটি প্রধানত ভাষা জাতি গঠনের, আদর্শ জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ পরস্পরের, জাতীয় চেতনা জাতীয়তাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিটি জাতি তার নিজস্ব ভাগ্য নির্ধারণের অধিকারকে আত্মনিয়ন্ত্রণের অধিকার বলে, একথা বলেছেন
জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার জাতি রাষ্ট্রে। এই যে 15টি প্রশ্ন অপশান সহ দেওয়া হয়েছে বন্ধুরা, তুমি বুঝতেই পারছো যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি অপশানগুলো পড়তে পারছি না, অ্যান্সার বলতে পারছি না, জাস্ট প্রশ্নটা বলে যাচ্ছি। এরপর থেকে দেখো 16 থেকে 23টি আরও প্রশ্ন আছে, 16 থেকে 23 আরও কয়েকটি প্রশ্ন আছে। এই প্রশ্ন কটি দ্বিতীয় পর্যায়ে তোমরাও তৈরি করে রাখবে, কারণ এর থেকে 4টি নাম্বার, তাহলে মোট 23টি প্রশ্ন দেওয়া হলো, এর থেকে অবশ্যই 4টি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। ইটালি জাতীয়তাবাদের জনক হলেন, আন্তর্জাতিক শান্তিকে কাপুরুষের স্বপ্ন বলে পরিহাস করেছেন, নৈবেদ্য গ্রন্থের লেখক হলেন, ন্যাশনালিজম গ্রন্থটি লিখেছেন, আন্তর্জাতিকতা শত্রু হলো, ভাষাই হলো জাতীয় ঐক্য সংহতি সৃষ্টির অন্যতম প্রধান উপাদান, কথাটি বলেছেন, শিক্ষাই জাতিকে আত্মশক্তিতে সচেতন করে, কথা বলেছেন, জাতি হলো রাষ্ট্রপ্রধান সুগঠিত একটি জনসমাজ, এ কথাটি বলেছেন। আমরা চলে এলাম পরের অধ্যায়ে, চতুর্থ অধ্যায়, আধুনিক রাজনীতির ধারণাসমূহ। আধুনিক রাজনীতির ধারণাসমূহ, প্রথম প্রশ্ন হলো, আন্তর্জাতিক আইনের উৎস হলো, স্বাধীনতার অন্যতম একটি রক্ষা কবচ হলো, আইনের অনুশাসনকে স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষা কবচ বলে বর্ণনা করেছেন, কার মতানুসারে অর্থনৈতিক সাম্য হলো একটি গুরুত্বপূর্ণ অধিকার, এ থিওরি অব জাস্টিস লিখেছেন, গণতন্ত্র সম্বন্ধে প্রথম ধারণা সৃষ্টি হয় প্রাচীনকালে যে দেশে, বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান যে দেশে তার নাম হলো, এবং গণতন্ত্রের সাফল্যে সার্বজনীন শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন, একনায়কতন্ত্রের ভিত্তি রচনা করেন, এবং কার দর্শন অনুসারে রাষ্ট্র হলো সর্বাত্মক ও সর্বশক্তিমান। পরের 11 দাগের প্রশ্ন, শ্রেণীগত একনায়কতন্ত্র দেখা যায়, একনায়কতন্ত্রের মূল ভিত্তি ছিল প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রই হলো প্রত্যক্ষ গণতন্ত্র, ধারণাটি হলো একমাত্র রাষ্ট্রের আদেশী আইন, সাংবিধানিক আইন হলো। বন্ধুরা, এই 15টি প্রশ্ন ভালো করে করবে, তারপরে অতিরিক্ত প্রশ্ন আরও কয়েকটা দেওয়া আছে, দেখো 16 থেকে 24। আইন সার্বভৌমত্বের নির্দেশ বলেছেন, সার্বভৌমের আদেশই হলো আইন, এ কথা বলেছেন। স্বাধীনতাকে ব্যাখ্যার ক্ষেত্রে কে অধিকারকে প্রাধান্য দেননি, ন্যায় হলো একটি দুমুখ ধারণা বলেছেন, ন্যায় হলো সামাজিক বাস্তবতা, এ কথা বলেছেন। আমলাতন্ত্র প্রাধান্য পায় যে শাসন ব্যবস্থায়, মুসোলিনির গুপ্তচর বাহিনীকে বলা হয় গণতন্ত্র মূর্খের শাসন, এ কথা বলেছেন। গণতন্ত্রের সাফল্যের অন্যতম প্রধান শর্ত হলো। বন্ধুরা, এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। চলো এবারে আমরা চলে যাই পঞ্চম অধ্যায়ে। তোমরা এখনও যারা ভাবছো সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। এরপরে আমরা চলে এসেছি পঞ্চম অধ্যায়। হ্যাঁ বন্ধুরা, তোমাদের পঞ্চম অধ্যায়ের নাম সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব। এর থেকে তোমাদের 2টি নাম্বার থাকে, 2টি প্রশ্ন এর থেকে তোমাদের তৈরি করতে হয়। ভারতের বসবাসকারী একজন ইংরেজ হলেন, অনুমোদনসিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো। ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের। ভারতীয় সংসদ কত খ্রিস্টাব্দের সংবিধানের 11 নম্বর ধারা অনুযায়ী নাগরিকতা আইন প্রণয়ন করেছিল। নাগরিকত্ব কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য? বর্তমানে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুসৃত হয় কোন দেশে? কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রাষ্ট্রপতি হতে পারেন, নাগরিকতা অর্জন করা যায়। এই কয়েকটি প্রশ্ন তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। চলো আমরা পরের পেজেতে চলে যাই। এই প্রশ্নকারী তোমরা পড়ে রাখবে। ভারতের অর্জিত নাগরিক ছিলেন। সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতা হলো, পার্লামেন্টের হাতে নাগরিকতা সম্পর্কে আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়েছে। জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের যে পদ্ধতিটা, তা হলো ভারতে যে নাগরিকত্ব বিদ্যমান তা হলো, বিদেশিরা যে অধিকারটি উপভোগ করতে পারে না তা হলো, এবং ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায়। এই ছিল তোমাদের পঞ্চম অধ্যায়। চলো আমরা নেক্সট অধ্যায় চলে যাই, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে। এবার চলে এসেছি আমরা ষষ্ঠ অধ্যায়। তোমাদের ষষ্ঠ অধ্যায়ের নাম হলো সংবিধান। সংবিধানের চ্যাপ্টার অর্থাৎ কনস্টিটিউশন। দেখতে পাচ্ছ ভারতের সংবিধান হলো, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, ভারতের সংবিধানের রূপকার হলেন গণপরিষদে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল। ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন, ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল, এবং ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিসমূহ সংগৃহীত হয়েছে যে দেশের সংবিধানকে অনুসরণ করে। পরের পেজ, ভারতে ড্যাশ অঙ্গরাজ্যে পৃথক সংবিধান ছিল। তারপরে দেখতে পাচ্ছ এটি সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় সরকারের বিভিন্ন রূপ। এককেন্দ্রিক সরকার আছে। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা হলো একটি কেন্দ্রীয় সংস্থা কর্তৃক চরম আইনগত ক্ষমতার স্বাভাবিক ব্যবহার, এটিকার মতো। আর তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে খুবই কমই আছে প্রশ্ন। আমরা সপ্তম অধ্যায়ে অলরেডি এসে গেছি, দেখতে পাচ্ছ এখানে সপ্তম অধ্যায় সরকারের বিভিন্ন রূপ। এই চ্যাপ্টারটির নাম হলো সরকারের বিভিন্ন রূপ। মার্কিন শাসন ব্যবস্থা। তারপর দেখো বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা, সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান পদচ্যুত হতে পারেন। তারপরে দেখো রাষ্ট্রপতি শাসিত সরকার আছে যে দেশে আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের অস্তিত্ব দেখা যায়। চলো পরের পেজে। যে ব্যবস্থায় তোমরা এই পর্যন্ত 8টি প্রশ্ন খুব ভালো করে করবে, তারপর 9 থেকে কটা পড়ে যাবে। কোনো জাতি তার যোগ্যতা অনুযায়ী সরকার পায়, কথা বলেছেন। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রাধান্য পায়। শিক্ষার বিষয়টি যে তালিকায় অন্তর্ভুক্ত। ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন। আচ্ছা, ভারত
ভারতকে একটি আধা যুক্তরাষ্ট্র দেশ বলেছেন। সংসদীয় শাসন ব্যবস্থা বর্তমানে রয়েছে। ভারতের নাম সর্বস্ব শাসক হিসেবে পরিচিত। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিযুক্ত হয়। সংসদীয় গণতন্ত্রের প্রকৃত শাসক বলে চিহ্নিত করা হয় এবং এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সর্বাধিক প্রাধান্য পেয়ে থাকে। এই ছিল তোমাদের সপ্তম অধ্যায়। চলো আমরা অষ্টম অধ্যায়ে চলে যাব। এবার এসি আমরা অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়টির নাম হলো মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ। মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ অষ্টম অধ্যায়। তোমাদের এই অষ্টম অধ্যায় থেকে তোমাদের নাম্বার থাকবে 2 নাম্বার। থাকবে 2 নাম্বার। দুটি প্রশ্ন তোমাদের এর থেকে তোমাদের দেওয়া হবে। একের দাগে দেখতে পাচ্ছ, মানবাধিকার ক্ষুণ্ণ হলে রক্ষা করে। আইনের দৃষ্টিতে সমতা এবং আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার সম্পর্কে ভারতীয় সংবিধানের যে ধারে আলোচনা করা হয়েছে তা হলো, ভারতীয় সংবিধানের কোনো অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভারতীয় সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা হলো, ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিসমূহ গৃহীত হয়েছে যে দেশের সংবিধানকে অনুসরণ করে। ভারতীয় সংবিধানের পূর্বে মৌলিক কর্তব্য ছিল এবং ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে 19 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নং ধারায় প্রদান করা হয়েছে। তারপরে দেখো বন্ধুরা, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, সম্পত্তির অধিকার একটি, শিক্ষার অধিকার ভারতীয় সংবিধানের স্বীকৃতি লাভ করে। শিক্ষাকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে এবং ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি আদালতে। চলো এবার আমরা পরের অধ্যায় চলে যাচ্ছি। এটা অষ্টম অধ্যায় গেল। পরের অধ্যায়টা তোমাদের কাছে খুব ভাইটাল অধ্যায়। এর থেকে 5 থেকে 6টি প্রশ্ন তোমাদের থাকে। চলে এসেছি নবম অধ্যায়। এটি তোমাদের কাছে খুব খুব ইম্পর্টেন্ট একটি অধ্যায়, কারণ এখান থেকে প্রায় 5 থেকে 6টি প্রশ্ন থাকে এবং এর উত্তর করতে হয়। 6টি নাম্বার আছে এর থেকে। দেখতে পাচ্ছ, নবম অধ্যায়টির নাম রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। দেখো, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে। ভারতের প্রথম যে আঞ্চলিক দল সরকার গঠন করে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ হলো প্রভাব বিস্তারে ইচ্ছুক সমস্বার্থ বিশিষ্ট প্রতিনিধিত্বমূলক গোষ্ঠী। একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ হলো পাঞ্জাবের আকালি দল হলো ফরওয়ার্ড ব্লক দল গঠন করে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের দলত্যাগ নিরোধক আইন পাশ হয় এবং C2, FI, CCI, ABVP হলো একটি করে। দেখতে পাচ্ছ, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি তোমাদের ধরে দেখিয়ে দিচ্ছি এবং অধ্যায় ভিত্তিক যখন আমি সাজেশন দিয়েছিলাম এটি তোমাদের দেওয়াও ছিল। চলো পরের পেজে চলে যাই। দেখো পরের পেজ, ভারতের রাজনৈতিক দলগুলির শ্রেণী বিভাজনের মাপকাঠি নির্ধারণ করে দেয়। ভারতের জাতীয় দল হিসেবে চিহ্নিত ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে রাজনৈতিক দলগুলিকে চিহ্নিত করেছেন। ভারতীয় সংসদে বর্তমানে বিরোধী দল হলো ভারতের শেষ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। জাতীয় দল হতে গেলে ভারতে কোন রাজনৈতিক দলকে অন্তত ড্যাশ রাজ্যের স্বীকৃতি পেতে হবে এবং ডিএমকে একটি ড্যাশ দল, একটি আঞ্চলিক দলের নাম। চলো পরের পেজে। রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয়। প্রতিটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য ভারতের রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। দেখতে পাচ্ছ না? দেখতে পেলে ওপরে 21টা প্রশ্ন। এবার দশম অধ্যায়, শেষ অধ্যায় তোমাদের সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, এটি এর থেকে তোমাদের 2টি নাম্বার থাকে। দেখতে পাচ্ছ, ভারতের নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করে। তারপরে ভারতীয় গণতন্ত্রের প্রধান 4টি স্তম্ভের মধ্যে দুর্বলতম স্তম্ভ হলো নির্বাচন কমিশন। 3 দাগে বলেছে, মুখ্য নির্বাচন কমিশনকে তার কর্ম থেকে অপসারিত করতে। 4 মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স ছিল। ভারতের নারীর ভোটাধিকার স্বীকৃত হয়। ভোটাধিকার ব্যক্তির মাথায় রাজমুকুট পরিয়ে তাকে নাগরিক করেছে কথা বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার। তার অন্যান্য কমিশনারদের কার্যকালের মেয়াদ হলো। চলো পরের পেজে। পরের পেজটা দেখে নাও। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক অবশ্যই শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। নেক্সট ভিডিও তোমাদের আবার চলতে থাকবে SAQ কিংবা অন্য একটি সাবজেক্টের MCQ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।